আজকের ক্লাসে আমরা আলোচনা করব আলোর সমবর্তন ধর্ম সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমরা ফিজিক্যাল অপটিক্সের ক্ষেত্রে বা আমাদের ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে যে দুটো তরঙ্গ ধর্ম সম্পর্কে জেনেছি, সেটা হলো ব্যতিচার আর হচ্ছে অপবর্তন। দুটো শিখে ফেলেছি আমরা, ব্যতিচার মানে ইন্টারফারেন্স ও অপবর্তন। এই দুটো যে ধর্ম, সেটা কিন্তু যে কোনো প্রকারের তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা অনুদৈর্ঘ্য হোক বা তির্যক। তো এই দুটো পরীক্ষার সাহায্যে ব্যতিচার বা অপবর্তন পরীক্ষা করে কখনোই বোঝা যায় না আলোটা কি ধরনের তরঙ্গ, তির্যক না অনুদৈর্ঘ্য। তো তার জন্যই আমাদের জানা দরকার সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। এটা শুধুমাত্র তির্যক তরঙ্গের ক্ষেত্রেই দেখা যায়। তো এই সমবর্তন পরীক্ষার সাহায্যেই ব্যাখ্যা করা যায় বা প্রমাণ পাওয়া যায় আলো হচ্ছে তির্যক তরঙ্গ, যেটা শব্দ তরঙ্গের ক্ষেত্রে কখনোই ঘটে না। সমবর্তন পরীক্ষাটা বা যে ঘটনাটা, পোলারাইজেশনটা শুধুমাত্র লাইটের ক্ষেত্রেই ঘটে। তো তাহলে অপবর্তন বা ব্যতিচার কি ব্যাখ্যা করতে পারছে না? এইটা অনুদৈর্ঘ্য ও তির্যক উভয় প্রকার তরঙ্গের ক্ষেত্রে দেখা যায়। তো উভয় প্রকার তরঙ্গের ক্ষেত্রে দেখা যায়, তাই এই দুটো পরীক্ষার সাহায্যে আমরা শব্দ তরঙ্গ থেকে আলোক তরঙ্গকে পার্থক্য করতে পারছি না। তো শুধুমাত্র সমবর্তন ধর্মটি প্রমাণ করে আলোর তির্যক ধর্ম। আলো যে তির্যক ধর্মী, অনুদৈর্ঘ্য নয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ, এর ক্ষেত্রে কিন্তু সমবর্তন প্রক্রিয়া ঘটে না। প্রধানত আলো আমরা জানি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব অনুসারে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা শূন্য মাধ্যমেও যেতে পারে এবং অন্য মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু শব্দ তরঙ্গটা আমরা জানি স্থিতিস্থাপক তরঙ্গ, এর ক্ষেত্রে একটা মাধ্যম প্রয়োজন হয়। তো যখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের অস্তিত্ব ছিল না বা তিনি এই তত্ত্বটা নিয়ে আসেননি, তখন কিন্তু আলোকেও স্থিতিস্থাপক তরঙ্গ বলেই ধরে নেওয়া হতো এবং তার ক্ষেত্রে একটা ইথার মাধ্যমে ধারণা ছিল। তো তড়িৎচুম্বকীয় তত্ত্ব চলে আসার পর ম্যাক্সওয়েলের এই ইথার যে মাধ্যম বা মানে মাধ্যম লাগবেই, তাহলে সেটা তড়িৎচুম্বকীয় তত্ত্ব যখন ছিল না, তখন ধরে নেওয়া হতো ইথার মাধ্যমের ভেতর দিয়ে আলোক তরঙ্গ অগ্রসর হয়। যে শূন্য স্থানে মহাশূন্যে একটা ইথার মাধ্যম ছড়িয়ে আছে। তো সেই থিওরিটা পুরোপুরিভাবে আমার অস্তিত্ব হারায় যখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গটা চলে আসে। ওকে, তো যাই হোক, এই যে সমবর্তন ধর্ম নিয়ে প্রথম কাজ করেছিলেন, আলোর যে সমবর্তন সম্ভব প্রথম কাজ করেছিলেন তড়িৎচুম্বকীয় তরঙ্গের স্রষ্টা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে আলোর তরঙ্গ তত্ত্বের স্রষ্টা হচ্ছে হাইগেন প্রথম সমবর্তন, আলোর যে সমবর্তন, প্রথম আলোর সমবর্তন ধর্ম সম্পর্কে ধারণা দেন। ওকে, এবং সেখান থেকে পরবর্তীকালে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন চলে আসে, তখন তারপর থেকে আলোর এই সমবর্তন ধর্মটা আরো স্বচ্ছভাবে আমরা বুঝতে পারি এবং সেটাই আমরা বুঝে নেব। তো হাইগেন কি দেখান, কোন একটা ক্রিস্টালের ভেতর দিয়ে তিনি কাজ করেছিলেন আইসল্যান্ড স্পার বলে একটা ক্রিস্টাল। বাইরে একটা ক্রিস্টাল ব্যবহার করা যেত, সেটা হচ্ছে টুরমালাইন।
বা টুরমালিন কেলাস, এই টুরমালিন কেলাস বা আইসল্যান্ড স্পার্ক কেলাসের মধ্যে দিয়ে কোনো যদি একটা আলোকে পাঠানো হয় তাহলে দেখা যায় আলোক তরঙ্গের কম্পন একটি তলেই সীমাবদ্ধ থাকছে। বাকি আমরা জানি আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তো প্রধানত একটি তলে যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তো বাকি যে আলোর বাকি কম্পনগুলোর অস্তিত্ব হারাচ্ছে, বাকি অভিমুখগুলো একটা তলেই বা তার সমান্তরাল তল বরাবর কিন্তু শুধুমাত্র কম্পনগুলোর অস্তিত্ব থাকছে। তো সেইটাকেই বলা হচ্ছে আলোর একটা নির্দিষ্ট অভিমুখে প্রধানত তড়িৎ ক্ষেত্র ভেক্টরগুলোকে পৃথক করে নেওয়ার, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পোনেন্ট একটি অভিমুখে যে পৃথক করে নেওয়ার ঘটনা, সেটাই হচ্ছে সমবর্তন। ডেফিনেশন আমরা আসবো। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা যে তির্যক তরঙ্গ, আলোক তরঙ্গ, তো দেখা যাচ্ছে কি ধরো কোনো একটা কেলাস আছে, টুরমালিন কেলাস, এটা খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এদের ক্ষেত্রে একটা অক্ষ থাকে, তাকে বলা হচ্ছে আলোকীয় অক্ষ বা অপটিক অ্যাক্সিস। তো অপটিক অ্যাক্সিসটা কি? আলোকীয় অক্ষ হচ্ছে যখন এখানে ভেতর দিয়ে আলো তরঙ্গকে পাঠাবো, তার যে তড়িৎ ক্ষেত্রের কম্পন অসংখ্য দিকে থাকতে পারে, আমরা ছবিতে আসবো, সেই কম্পনগুলোর মধ্যে একটা কম্পনই শুধুমাত্র, এটাকে একটা ছিদ্র বা স্লিটের মতন কল্পনা করতে পারি, তার ভেতর দিয়ে পাস করে যাচ্ছে, বাকিগুলো কিন্তু যেতে পারছে না। তো সেই টুরমালিন বা আইসল্যান্ড স্পার্ক কেলাসের মধ্যে দিয়ে যখন কোনো একটা আলোক তরঙ্গ পাওয়া যায়, সেই নির্গত যে তরঙ্গ সেটাকে বলা হচ্ছে সমবর্তিত আলো। যেটা পাঠালাম সেটা অসমবর্তিত, তার কোনো নির্দিষ্ট কম্পন, নির্দিষ্ট দিকে কম্পনকে আমরা সীমাবদ্ধ করিনি। অসমবর্তিত আলো সব দিকে কম্পন থাকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরে, কিন্তু সমবর্তিত আলোটা, অসমবর্তিত আলো মানে আনপোলারাইজড লাইট যখন, বা নন পোলারাইজড লাইট যখন কনভার্ট হচ্ছে পোলারাইজড লাইটে, তখন কিন্তু তার একটা নির্দিষ্ট দিকে কম্পন শুধুমাত্র থাকছে, বাকি কম্পনগুলো বাদ চলে যাচ্ছে। তো সেটা কেমন, ধরো এর ভেতর দিয়ে যদি কোনো একটা, এটা আমরা দেখাচ্ছি, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, সব দিকেই কম্পন আছে। এবার এই যে এটাকে বলা হচ্ছে অপটিক অ্যাক্সিস বা আলোক অক্ষ, আলোক অক্ষ বা অ্যাক্সিস, আলোকীয় অক্ষ, তার ভেতর দিয়ে গেলে শুধুমাত্র এই অক্ষের সাথে সমান্তরাল যে কম্পনটা, মানে তড়িৎ ক্ষেত্রের কম্পন, তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করি, সব দিকেই কম্পন আছে, তার একটা দিকের কম্পনকে আমরা সেপারেট করে নিচ্ছি। কোনটা যেতে পারবে? এর প্যারালাল যেটা সেটা। তার মানে এই বরাবর কিন্তু একটা তলে কম্পনটা সীমাবদ্ধ হচ্ছে, সেই ঘটনাকেই বলা হচ্ছে আমাদের, কি বলা হচ্ছে? সমবর্তন। তাহলে এইটা হচ্ছে অসমবর্তিত আলো। এটা হলো একটা কেলাস, টুরমালিন কেলাস, তার ভিতর দিয়ে পাঠালাম, দিয়ে সব দিকের কম্পনগুলোর মধ্যে যে কোনো একটা দিকের কম্পনকে আমরা আলাদা করে নিলাম, এই যে চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে সমবর্তিত আলো। তাহলে সমবর্তনের ফলে যে আলোর যে একটি নির্দিষ্ট তলের কম্পনকে পৃথক করে নেওয়ার ঘটনা সমবর্তন প্রক্রিয়ার সাহায্যে করা হয়, সেটা কেলাসের ভেতর দিয়ে পাঠালে অপটিক অ্যাক্সিস বা আলোকীয় অক্ষের সাথে সমান্তরাল যে কম্পনগুলো থাকবে, তাহলে এক্ষেত্রে কি আলোক তরঙ্গের কম্পনের একটি তলে সীমাবদ্ধ হওয়ার এই ঘটনাকেই বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন। তাহলে কখন হবে? যদি কোনো একটা কেলাসের ভিতর দিয়ে, টুরমালিন বা আইসল্যান্ড স্পার্ক কেলাসের মধ্যে দিয়ে কোনো একটা আলোক তরঙ্গকে পাঠানো হয়, তার যে বিভিন্ন দিকে
তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পনগুলো আছে তার থেকে একটা নির্দিষ্ট দিকের কম্পনই পৃথক হয়ে যাচ্ছে। পৃথক করে নেওয়া বা সেপারেট করে নেওয়া বা পোলারাইজড করে নেওয়া বা মেরুকরণ করে নেওয়া, মেরুকরণ মানে কি আলাদা করে নেওয়া, এই ঘটনাকেই বলা হচ্ছে সমবর্তন। তো আমরা ছোট্ট করে একটা ছবি এঁকেছি, তোমরা ছবিটা ঠিক করে দেখে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা তলেই কিন্তু বা মনে রাখতে হবে এই যে কম্পনটা তার একটাই তল বা সেই তলে সমান্তরাল। মনে রাখতে হবে অপটিক অ্যাক্সিস কিন্তু একটা নয়, এর সঙ্গে সমান্তরাল অসংখ্য অপটিক অ্যাক্সিস থাকতে পারে। এরকম যদি হয় তখন এই কেলাসটাকে বলা হচ্ছে একাক্ষ কেলাস বা ইউনি অ্যাক্সিয়াল ক্রিস্টাল। মানে কম্পনটা এখানে কোনো একটা অক্ষ নয়, এর সঙ্গে প্যারালালি অসংখ্য এরকম ছিদ্র থাকতে পারে। তার মানে এই লাইনগুলোর প্যারালাল যে কম্পনটা হবে সেটাই শুধুমাত্র ওর থেকে বেরোতে পারে। যেমন দেখো, যদি এটা অনুদৈর্ঘ্য হতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ হতো, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের কম্পন কিভাবে হয়? এই বরাবর হয়। এবার যদি কোনো একটা স্লিট রাখি বা ছিদ্র, ধরো এবার একটা ছিদ্র আমরা কল্পনা করি, এখানে ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি, তাহলে এর ক্ষেত্রে কম্পনটা কিন্তু এই বরাবর হবে। এই বরাবর যদি থাকে তাহলে এখানে কিন্তু এই স্লিটের ভেতর দিয়ে পাস করে চলে যাচ্ছে, আটকাচ্ছে না। কিন্তু এখানে যদি জিনিসটাকে এইভাবেও রাখি, এটা হরিজন্টালি রেখেছিলাম, সরি ভার্টিক্যালি রেখেছিলাম, এটা যদি হরিজন্টালি রাখি তাও কিন্তু এক্ষেত্রে কোনো ঘটনা ঘটবে না। তাহলে কম্পনটা কিন্তু এই বরাবর কম্পিত হতে হতে বেরিয়ে চলে যেতে পারছে চিত্রপথে। কিন্তু যদি এটা তির্যক তরঙ্গ হয়, তির্যক তরঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কোনো বাধা আসছে না তার কম্পন নেট বরাবর, কারণ কম্পনটা সমান। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কম্পন হয় কম্পনের তলের সমান্তরালে বা তার সমান্তরালে গেলে এখানে আটকানোর কোনো বিষয় থাকছে না। ছিদ্র থাকলে তার ভেতর দিয়ে জিনিসটা এইভাবে যেতে পারে, কম্পন এই বরাবর আসতে পারে, এই দিকে গেল, তার সাম্যাবস্থান সাপেক্ষে কম্পিত হচ্ছে। কিন্তু এই বরাবর হলে সমস্যা আছে। কিন্তু এই বরাবর যদি থাকে, যদি স্লিটটা যদি এরম থাকে তাহলে এরম হচ্ছে চলে যাবে, আবার এরম থাকলেও চলে যেতে পারবে। কিন্তু ঘটনা যদি এখানে আমরা তির্যক তরঙ্গ নিই, তির্যক তরঙ্গের ক্ষেত্রে ভাবো একটা তির্যক তরঙ্গ যাচ্ছে, তার ক্ষেত্রে স্লিট রাখলাম, অবশ্যই যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই, পাস করে চলে গেল ভেতর দিয়ে, এরকম ভাবে পাস করে চলে গেল। কিন্তু যদি জিনিসটাকে ঘুরিয়ে দিই, জিনিসটাকে যদি ছবিটা আসছে ঠিকঠাক ক্লিয়ার, রাইট। যদি বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হয়, এটাকে এটার মতন করে দেওয়া হয়, যদি এখানে একটা দিয়ে দিই তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরে যাবে। এই যে অক্ষটা গেছে এখানে দেখো, এখানে কিন্তু আটকে গেল, এখানে কিন্তু যেতে পারবে না, এখানে কিন্তু আমরা কোনোই আউটপুট পাবো না। তাহলে এর ক্ষেত্রে কিন্তু তরঙ্গটা অগ্রসর হতে পারছে না, বিস্তারটা বাধা পেয়ে যাচ্ছে। জানো, আমাদের জাস্ট একটা প্র্যাকটিক্যাল কল্পনা, ঠিক আছে। সেই যে স্লিট, এই যে স্লিট বলছি এগুলোকে, স্লিট গুলোই হচ্ছে এখানে অপটিক অ্যাক্সিস হচ্ছে, সেটাই হচ্ছে একটা কাল্পনিক স্লিটের মতন কাজ করছে। আমরা যেমন ছিদ্র, এরকম একটা ছিদ্র রাখলাম সেটা, ওকে। তাহলে তির্যক তরঙ্গের ক্ষেত্রে বাধা আসবে, মানে এখানে এক্ষেত্রে কোনটা যাবে, যদি কম্পনটা এই বরাবর হতো পাস করতে পারতো। কিন্তু মানে স্লিটের সমান্তরাল স্লিট বরাবর বা স্লিটের সমান্তরাল দিকে যে কম্পনটা হবে সেটাই শুধু বেরোতে পারবে। সেই বরাবর কম্পনটাকে আমরা সেপারেট করতে পারবো বা পোলারাইজড করতে পারবো বা মেরুবর্তী মানে কি, মেরুকরণ করা মানে আলাদা করে নেওয়া, সিমিলারলি সেটাকেই আমরা এখানে বলছি সমবর্তন ঘটাতে পারবো। সেক্ষেত্রে যে তরঙ্গটা পাবো, যে আলোটা পাবো, তাকে বলা হচ্ছে সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। বাট নন পোলারাইজড লাইট, তার সব দিকেই তড়িৎ ক্ষেত্রে কম্পন থাকবে। তো এই যে কম্পনটা, এটা ক্লিয়ার করতে হবে। তো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে আলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের সমন্বয় একটা রূপ, দুটোই সেখানে থাকবে। যারা যেখানে তোমরা সেগুলো ঠিক করে এঁকে নেবে, আমি পরবর্তী জায়গায় চলে যাবে এরপর। তো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে কি হয়, আমরা শিখেছি এদিকে কম্পন হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের,
একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এদিকে হলো চুম্বক ক্ষেত্র ভেক্টর। এই বরাবর তড়িৎ ক্ষেত্রের কম্পন, এটা হচ্ছে তরঙ্গের অভিমুখ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অভিমুখ, ওটা তরঙ্গের দিক। ছবিটা ক্লিয়ার আসছে? ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক, এটা ছবিটা আসছে ঠিকঠাক। আর এবার যদি আমরা এখানে চুম্বক ক্ষেত্রটা দেখাই, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র কম্পনটা পরস্পর কিন্তু সমকোণে কম্পিত হয়, মানে ই ভেক্টর মাস্ট বি প্যারালাল বি ভেক্টর। আমাদের মনে রাখতে হবে শূন্য মাধ্যমে, যেখানে কোনো নন অ্যাবজর্বিং মিডিয়াম মানে কোনো শোষণবিহীন কোনো মাধ্যমে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মধ্যে দশা পার্থক্য শূন্য হয়। কথাটা মনে রাখবো, শূন্য মাধ্যমে ই ভেক্টর ও বি ভেক্টরের ই ভেক্টর বি ভেক্টর পরস্পর সমদশায় থাকলেও পরস্পর সমদশায় থাকলেও কোনো পরিবাহী মাধ্যম বা শোষক মাধ্যম মানে অ্যাবজর্বিং মিডিয়ামের ক্ষেত্রে যেখানে শোষণ করতে পারে, শোষক মাধ্যমে সমদশায় অগ্রসর হয় না। তাহলে কোন ক্ষেত্রে সমদশায় থাকবে? শূন্য স্থানে। আর শূন্য স্থান না হলে সমদশায় থাকবে না, কথা মনে রাখবো। একটা খুব গুরুত্বপূর্ণ, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের অপর নাম হচ্ছে লাইট ভেক্টর। ই ভেক্টর মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেটা, তার অপর নাম হচ্ছে আলোক ভেক্টর। সেই কারণে কেন আলোক ভেক্টর দেখা যায় পরীক্ষা করে, যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব থাকে কিন্তু চুম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে, সেই ক্ষেত্রে আলোক শক্তির বা লাইট এনার্জির অস্তিত্ব পাওয়া যায়। ম্যাগনেটিক ফিল্ড নেই বাট ইলেকট্রিক ফিল্ড আছে, সেখানে লাইট এনার্জি বা আলোক শক্তির অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র না থাকে, শুধুমাত্র চুম্বক ক্ষেত্র থাকে, সেখানে কিন্তু কখনোই আলোক শক্তি বা লাইট এনার্জির কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরই আলোর যে প্রপার্টিগুলো সেগুলোকে ক্যারি করে বা বহন করে। কারণ কি? তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরই আলোর যে বিভিন্ন প্রপার্টিগুলো আছে বা ধর্মগুলো আছে সেগুলো বহন করে। সেই কারণে লাইট ভেক্টরকে আলোক ভেক্টর বলা হয়। এবার আমরা ধরো কোনো একটা বিন্দু উৎস যদি হয়, তার ক্ষেত্রে বিন্দু উৎস থেকে ত্রিমাত্রিক নির্দেশ তলে যে কোনো দিকেই কিন্তু তড়িৎ আলোক তরঙ্গ অগ্রসর হতে পারে। এরকম তরঙ্গ অগ্রসর যে কোনো দিকে হতে পারে ত্রিমাত্রিক নির্দেশ তলে। এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, বিভিন্ন দিকে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে অসংখ্য। তো প্রত্যেকটা আলোক তরঙ্গের বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্রের দিক আছে, একটা চুম্বক ক্ষেত্রের দিক আছে। তো শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের দিকের কথা যদি বিবেচনা করি, ধরো কোন একটা লাইট সোর্স, তার যে এদিকে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অগ্রসর হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তার জন্য এদিকে একটা তড়িৎ ক্ষেত্র। আবার যেটা এদিকে যাবে তার জন্য নিচের দিকে তড়িৎ ক্ষেত্র। এইভাবে বিভিন্ন দিকে একটা বিন্দু উৎস থেকে যে বিভিন্ন দিকে আলোক তরঙ্গ যখন অগ্রসর হবে, তো প্রত্যেকটা আলোক তরঙ্গের কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের
একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর থাকবে। তার ফলে তড়িৎ ক্ষেত্র ভেক্টরগুলির কম্পন বিভিন্ন তলে হতে পারে, একটা তলে নয়, বিভিন্ন তলে। এই বরাবর থাকতে পারে তড়িৎ ক্ষেত্র, এই বরাবর থাকতে পারে। তো এইভাবে কোন একটা লাইট উৎসকে বা আলোক উৎসকে প্রকাশ করা হলে বিন্দু দিলাম মানে এদিকেও থাকতে পারে, ভেতরের দিকে থাকতে পারে, তার যে কোনো দিকেই কম্পন থাকতে পারে। একটা আলোক উৎস আছে মানে তার যে কোনো অভিমুখে একটা তড়িৎ ক্ষেত্রের কম্পন থাকতেই পারে। মাঝ বরাবর আছে অসংখ্য। এবার যেটা ঘটনা, এই যে একটা বিন্দু উৎসর ক্ষেত্রে অসংখ্য তড়িৎ ক্ষেত্রের কম্পনকে একসঙ্গে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা বিন্দু আলোক উৎসকে। তো এখানে কোনো তড়িৎ ক্ষেত্রের কম্পনটা কোনো নির্দিষ্ট তলে সীমাবদ্ধ নয়, অসংখ্য তল আছে। এই তলগুলোর মধ্যে থেকে একটা তলকে সেপারেট করব যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে সমবর্তন। তো আলোক তরঙ্গের ক্ষেত্রে এই যে কোনো একটা দিকে তড়িৎ ক্ষেত্রের কম্পনকে পৃথক করে নেওয়া সম্ভব হয়, কিন্তু শব্দ তরঙ্গ বা স্থিতিস্থাপক যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। সেই জন্য শব্দ তরঙ্গ সমবর্তিত বা পোলারাইজড হয় না। তাহলে এইভাবে প্রকাশ করে কোন একটা বিন্দু আলোক উৎসকে, সেই বিন্দু আলোক উৎসকে তখন আমরা বলবো, এই বিন্দুর আলোক উৎসকে বলবো আনপোলারাইজড লাইট সোর্স বা অসমবর্তিত আলোক উৎস। অসমবর্তিত আলোক উৎস, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা অসমবর্তিত আলোক উৎস, তার যে কোনো দিকে তড়িৎ ক্ষেত্রের কম্পন আছে, এইভাবে আমরা বিষয়টা বুঝে নিলাম। তো দেখো, তাহলে কোন একটা দিকের কম্পনকে যে পৃথক করে নেওয়ার প্রক্রিয়া, সেটাই হচ্ছে সমবর্তন। তাহলে কোন একটা অসমবর্তিত আলোক উৎসকে এইভাবে আমাদের রাখতে হবে। এবার চলে যাই আমাদের যেটা পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেখানে টুরমালিন কেলাস ব্যবহার করে সমবর্তক এবং বিশ্লেষক, পোলারাইজার এবং অ্যানালাইজারের ভূমিকা। পোলারাইজার আর হচ্ছে অ্যানালাইজার। নেক্সট হবে তাহলে সমবর্তক ও বিশ্লেষক। পোলারাইজার মানে যে পোলারাইজড করবে, সমবর্তিত করবে, আর অ্যানালাইজ করা মানে কি ওটা আদৌ পোলারাইজড হয়েছে কিনা সেটাকে বুঝে নেওয়া। অপটিক অ্যাক্সিসটা আমার সাথে আপাতত বোঝা গেছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কম্পনটা যে তল বরাবর কম্পিত হচ্ছে, সেটা নির্ভর করবে কিসের উপর? অপটিক অ্যাক্সিসে কিভাবে আছে। অপটিক অ্যাক্সিসটা যেভাবে থাকবে, অপটিক অ্যাক্সিসে প্যারালাল যে কম্পোনেন্ট, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের প্যারালাল যে কম্পন, সেটাই কিন্তু ওর ভেতর দিয়ে পাস করবে, বাকিগুলো কম্পন আটকে যাবে। তো দেখো, আমরা একটা পরীক্ষা করব। এখানে একটা আনপোলারাইজড লাইট সোর্স আছে, অসমবর্তিত আলোক উৎস। ঠিক আছে, এটা একটা অসমবর্তিত আলোক উৎস। প্রথম আমরা এর সামনে একটা টুরমালিন কেলাস ব্যবহার করব। মাঝখানে একটা অপটিক অ্যাক্সিস দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার ছবিটা? তাহলে প্রথম একটা কেলাস ব্যবহার করা হচ্ছে। তাহলে ওই কেলাসের সমান্তরাল দিকে যে তড়িৎ ক্ষেত্রের কম্পনটা, কোনটা সমান্তরাল? এর সমান্তরাল হচ্ছে, এটা যদি এবি দিই, এবি সমান্তরাল হচ্ছে এটা।
তাহলে সেই বরাবর যে কম্পনটা আছে ওই বরাবর তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেটা ওই তল বরাবর কম্পন হচ্ছে সেইটা কিন্তু পৃথক হয়ে বেরিয়ে আসছে। তাহলে এটা যদি বেরিয়ে আসে তারা কিন্তু একটা তল বরাবর বেরিয়ে আসছে এবং যে তলে সমবর্তী তল তাহলে এটা একটা সমবর্তী তল। তো সমবর্তী তলগুলো যে তল বরাবর বেরিয়ে আসছে তাকে বলা হচ্ছে আমাদের কম্পন তল। যে তলের ওপর কম্পিত হচ্ছে এই বরাবর বোর্ডের প্লেনটা একটা কম্পন তল, আর এই লম্ব দিকে হচ্ছে সমবর্তন তল। সমবর্তন তল মানে হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন, মানে যে তলের লম্ব বরাবর কম্পিত হচ্ছে। ছবিটা আসছে পরে। তো এবার এটা 1 নম্বর। তো এই আলোটা যে বেরিয়ে এলো এটা আদৌ পোলারাইজড হয়েছে কিনা চিন্তা করবো একটু ব্যাপারটা। তো আমরা যদি এখানে চোখ রেখে দেখছি, আমরা এখানে দেখছি চোখ রেখে দিয়ে এটাকে ঘোরাতে আরম্ভ করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, আমরা কিন্তু কোনো ইন্টেন্সিটির পরিবর্তন লক্ষ্য করব না। কেন? এই যে সোর্স তার যে কোনো দিকেই কিন্তু একটা তড়িৎ ক্ষেত্রের ভেক্টরের কম্পন আছে, যে কোনো দিকে। এইটা বেরিয়ে আসছে ঠিক আছে। এবার যদি এটা ধরো অপটিক অ্যাক্সিস লালটা, এইটা কম্পন। এবার যখন অপটিক অ্যাক্সিসটা এরকম হয়েছে এই বরাবর যে কম্পন সেটা বেরিয়ে আসবে, এরকম করলে এটা বেরিয়ে আসবে, এরকম করলে এটা বেরিয়ে আসবে, প্রত্যেকটা প্যারালাল আছে। তার মানে এখানে চোখ রেখে এই আলোটাকেও যা দেখছিলাম এটাকেও ঘোরালে দেখবো তীব্রতার পরিবর্তন হচ্ছে না। ওকে, এবার তো এই আলোটা সমবর্তিত হলো কিনা সেটা কি করে বুঝবো? তার জন্য কি করতে হবে, এখানে আর একটা কেলাস রাখতে হবে। এখানে একটা কেলাস রেখে দিলাম, টুরমালিন কেলাসই রাখলাম 2 নম্বর। রেখে যদি প্রথমের যে অ্যাক্সিস অপটিক অ্যাক্সিস ফার্স্ট এবি একদম ইনিশিয়ালি, দ্বিতীয় কেলাসের যে অপটিক অ্যাক্সিস সেটা এবি প্যারালাল করলাম। ওকে, তাহলে এগুলো এর ভিতরে পাস করে চলে যাবে। এখান থেকে আমরা অবজার্ভ করছি একটা একচোখো প্রাণী আমরা দেখতে পাচ্ছি, একটি চোখ। তাহলে এখান দিয়ে আলোটা বেরিয়ে আসছে, একটা তীব্রতা দেখতে পাচ্ছি। এবার কি করলাম, সেকেন্ড যে পৃষ্ঠা সেটাকে এই যে প্রধান অক্ষ, এটাকে প্রধান অক্ষ বলে ওটার সাপেক্ষে ঘোরাতে আরম্ভ করলাম। ঘোরাতে আরম্ভ করলে দেখবো কি, ধর এটা এরকম আছে, তো এইগুলো তো এইভাবে আসছে কম্পনগুলো। আগে তো যে কোনো দিকে কম্পন ছিল, লাইক দিস, কম্পনটা সব দিকে ছিল। এবার কিন্তু একটা দিকে কম্পন আছে, এই বরাবর। এবার যখন অপটিক অ্যাক্সিসটা মানে সেকেন্ডটা আছে তখন যা তীব্রতা, এবার এটাকে যদি আমরা ঘোরাতে স্টার্ট করি দেখবো আস্তে আস্তে তীব্রতা কমছে, কমতে কমতে যখন একদম 90 ডিগ্রি, জিরো ইন্টেন্সিটি, এখান দিয়ে যখন দেখছি জিরো তীব্রতা, তার মানে এটাকে ঘুরিয়ে যখন এইগুলো দ্বিতীয়টাকে ঘুরিয়ে যখন একদম সমকোণে চলে আসবে, এটাকে যখন ঘুরিয়ে আমরা যদি এটাকে এদিকে ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, ঘুরিয়ে ধরো কোনো একটা মুহূর্তে জিনিসটা এইভাবে আছে, এরকম পজিশনে যদি চলে আসে তখন কিন্তু এখান দিয়ে আর কেউ বেরোতে পারছে না। যখন এই অ্যাঙ্গেলটা আগে যা ছিল তার সঙ্গে এখন যে কোণটা করেছিল অপটিক অ্যাক্সিস 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের কোনোই কম্পোনেন্ট বা তড়িৎ ক্ষেত্রের কোনো কম্পন এখান দিয়ে পাস করতে পারবে না। যদি 90 ডিগ্রি করে ঘুরিয়ে দিই, কত কোণে, থিটাটা 90 ডিগ্রি,
তাহলে এখানে কিন্তু ইন্টেন্সিটি আইটা 0, অন্ধকার দেখব। তো আমরা এখানে একটা সূত্র পড়বো পরে, ইন্টেন্সিটির যে ভ্যারিয়েশন কিভাবে হয় সেটা আসছে পরে। তো এইটা তাহলে কি দেখো, যদি এটাকে সরিয়ে নিই, 1 নম্বরটাকে সরিয়ে নিয়ে যদি এটাকে করে, তাহলে আর তীব্রতার কোনো পরিবর্তন হবে না, কারণ সেই ক্ষেত্রে এর পেছনে যে সোর্স সেটা হচ্ছে অসমবর্তিত বা আনপোলারাইজড লাইট। আর এখানে যদি সমবর্তিত হয় তবেই কিন্তু দ্বিতীয় ক্রিস্টাল রাখার পর, দ্বিতীয় টুরমালিন কেলাস, এটা কেলাসটার নাম কি বললাম, টুরমালিন, দ্বিতীয় কেলাসটা রাখার পর তখনই কিন্তু আলোর তীব্রতার পরিবর্তনটা লক্ষ্য করা যাবে। ঠিক আছে, এটা মেলাস ল আছে, এটা আমরা পড়বো, I = I0 cos স্কয়ার থিটা। এটা কি করে আসে তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, ইন্টেন্সিটিটা ভ্যারি করছে এবং যখন প্রাথমিক অবস্থান অপটিক অ্যাক্সিসের সাথে দ্বিতীয় কেলাসটার মানে এর সাথে এর ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার ডিফারেন্স সেটা 0, ইনিশিয়ালি প্যারালাল, বাট এই ক্ষেত্রে এই অ্যাক্সিসের সাথে প্রথমটার যে অ্যাক্সিস তার সাথে কিন্তু এখন পারপেন্ডিকুলার হয়ে গেছে। তার ফলে এখান থেকে যে আনপোলারাইজড লাইট আসছে সেটা প্রথমটার ভিতর দিয়ে পাস করলেও দ্বিতীয় দিয়ে পাস করতে পারছে না। তাহলে প্রথমটা কি করলো, প্রথম ক্রিস্টাল বা টুরমালিন কেলাস অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে পরিণত করলো। এবার দ্বিতীয়টাকে তাহলে কি করলাম, যদি এখানে রাখার পর ঘোরালে তীব্রতার পরিবর্তন হয় তাহলে বুঝবো দ্বিতীয়টার পেছনে যে আলোটা এসে পড়ছে সেটা সমবর্তিত। আর যদি তীব্রতার পরিবর্তন না হয়, যেটা প্রথম ক্ষেত্রে বলেছি, ঘোরালেও তীব্রতা পাল্টাচ্ছে না, দ্যাট ইজ এটাকে বলা হচ্ছে অসমবর্তিত। তার মানে কোন একটা আলো সমবর্তিত না অসমবর্তিত সেটা দ্বিতীয় কেলাসটা যাচাই করলো। সেই জন্য প্রথম কেলাসটা কি করলো, সমবর্তিত আলোকে অসমবর্তিত আলোতে রূপান্তরিত করলো। সেই জন্য প্রথম কেলাস 1 নম্বরটার নাম হচ্ছে সমবর্তক। আর 2 নম্বরটা কি করলো, সমবর্তিত আলোটা আদৌ সমবর্তিত আলোতে পরিণত হয়েছে কিনা। তাহলে সমবর্তিত আলোতে পরিণত হলে কি হবে, যদি সমবর্তিত হয় তবে কি হবে, তীব্রতার পরিবর্তন দেখা যাবে। কোথা দিয়ে দেখালে, 2 নম্বর কেলাসের পর দিয়ে দেখালে তীব্রতার পরিবর্তন দেখা যাবে। আর যদি সমবর্তী না হয়, অসমবর্তিত হয়, তাহলে কিন্তু তীব্রতার পরিবর্তন দেখা যাবে না। কারণ কি, অসমবর্তিত আলোর ক্ষেত্রে যে কোনো দিকের একটা কম্পন আছে, তো কেলাসের যে অপটিক অ্যাক্সিস সেই তার সমান্তরাল যে কম্পন সেগুলো পাস করে আসবে। তাই সেই তড়িৎ ক্ষেত্র ভেক্টরের জন্য আমরা একটা আলোক শক্তি বা তার তীব্রতা লক্ষ্য করতে পারবো। যদি সমবর্তিত হয় তাহলে কিন্তু শুধুমাত্র একটা দিকের কম্পনই থাকছে, অর্থাৎ সেই কম্পনের সমান্তরাল যখন হবে তখন তীব্রতা সর্বোচ্চ, সমান্তরাল না হলে তীব্রতা আস্তে আস্তে কমতে কমতে গিয়ে কখন 0 হবে, যখন এই কম্পনের সাথে সমকোণে একটা অপটিক অ্যাক্সিস থাকবে 90 ডিগ্রি কোণে, তখনই 0 হবে। সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। যদি আমরা এখানে গ্রাফিক্যালি ভাবি জিনিসটা, ভ্যারিয়েশন অফ ইন্টেন্সিটি উইথ অ্যাঙ্গেল, ভ্যারিয়েশন অফ ইন্টেন্সিটি with angle theta like this, 0, pi/2, pi, like 90 ডিগ্রি যখন হলো 0 হয়ে গেছে ইন্টেন্সিটি, আবার যখন 180 মানে উল্টে গিয়েছে পুরো, আবার 3π/2। জেনারেলি এখানে I যেটা, এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হলে এটাকে বলা হয় I0 cos স্কয়ার থিটা। এই সম্পর্ক মেনে চলে। তো সূত্রটা আমি আবার পড়ে আসবো, এটা কোথা থেকে এলো কি বৃত্তান্ত সেটা বলবো, এখন আপাতত বলে দিলাম। এখান থেকে যে দেখছি সেই ইন্টেন্সিটি রিলেশন এটা, তাহলে এখানে I0 এলো, এখানে I0 cos স্কয়ার থিটায় রূপান্তরিত হয়ে গেল। তো এটা সমবর্তক। আর 2 নম্বরের কাজ কি, তাহলে বিশ্লেষণের কাজ কি, কোন একটা আলো সমবর্তিত
না অসমবর্তিত। তাহলে বিশ্লেষণ কি করলো, তাহলে সমবর্তিতর কাজ কি, সমবর্তকের কাজ কি, অসমবর্তিত থেকে সমবর্তিত আলো পরিণত করা। আর 2 নম্বর বিশ্লেষক, 2 নম্বরটা হচ্ছে বিশ্লেষক। বিশ্লেষকের কাজ হলো কোনো আলো সমবর্তিত না অসমবর্তিত তাকে যাচাই করা। এটা কাজ হচ্ছে যাচাই করা। এবং তীব্রতার পরিবর্তন কিভাবে ঘটে, I = I0 cos স্কয়ার থিটা, সেটা কি করে আসে। তো ছবিটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নেবে কি করে টুরবালিন কেলাস ব্যবহার করে সমবর্তক এবং বিশ্লেষকের যে ফাংশন সেটা কি করে করা হয়, এবং ইন্টেন্সিটির যে পরিবর্তন সেটা কিভাবে ঘটছে, এটা খুব পরীক্ষায় আসে। তো ভালো করে তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমবর্তন তল আর কম্পন তল। খুব ইম্পর্টেন্ট, ছবির সাহায্যে বুঝে নেবো, সবই ছবি এখানে ইন্টারেস্টিং। এরপর আসছে সমবর্তিত আলোর সমবর্তন তল, সমবর্তিত আলোর সমবর্তন তল ও কম্পন তল। প্লেন অফ পোলারাইজেশন প্রথমটা, এন্ড প্লেন অফ ভাইব্রেশন। তো সমবর্তিত আলোগুলো যে তলে কম্পিত হয় তাকে বলে সমবর্তন তল। আর সমবর্তিত আলোগুলো যে তলে লম্ব দিকে কম্পিত হয় সেটা হচ্ছে, আগেরটা হলো কম্পন তল, সমবর্তিত আলোগুলো যে তলে কম্পিত হয় সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। আর সমবর্তিত আলোগুলো যে তলে লম্ব দিকে কম্পিত হয় এবং যে তলে সমান্তরালে কোনো সমবর্তিত আলো কম্পিত হয় না তাকে বলা হচ্ছে সমবর্তন তল। তাহলে কি দাঁড়ালো, সমবর্তিত আলো যে তলে কম্পিত হয় তাকে বলে কম্পন তল। বা তড়িৎ ক্ষেত্র ভেক্টরগুলি যে তলে কম্পিত হয়, যে একটা তলকে আমরা সেপারেট করে নিচ্ছি সেটাই হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। আর সমবর্তিত আলোগুলি আলোর কম্পন যে তলের লম্ব অভিমুখে কম্পিত হয় সেটি হলো সমবর্তন তল। মনে রাখতে হবে সমবর্তন তলে কিন্তু কোনো সমবর্তিত তল বরাবর কিন্তু কোনো সমবর্তিত আলো থাকবে না। তো ছবিতে দেখি, তো ধরো কোনো একটা ক্রিস্টাল আছে, টুরবালিন ক্রিস্টাল, তার অপটিক অ্যাক্সিস, আর বলছি অপটিক অ্যাক্সিস একটা নয়, এই অ্যাক্সিসের প্যারালালি যতগুলো আমরা তল কল্পনা করতে পারি প্রত্যেকটাই অপটিক অ্যাক্সিস হিসেবে কাজ করবে।
এখানে একটা অসমবর্তিত আলো আছে, অসমবর্তিত আলোক উৎস। সব দিকে যার তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন আছে, এটা অসমবর্তিত। একটা থিকনেস থাকবে, সেটা দেখানোর জন্য এটা করা হচ্ছে। এবার এখানে কোনটা কম্পন হবে? এটা। তো সেই কম্পনটা কি করবে? এই বড় বড় তল আছে, এই তলে নিশ্চয়ই সমবর্তিত আলোগুলি কম্পিত হচ্ছে। একটা এই তল একটা প্লেন বরাবর কম্পিত হচ্ছে, সেই প্লেনটার নাম হলো কম্পন তল। নাম দিলাম ধরো এ বি সি ডি। তাহলে এ বি সি ডি হলো কম্পন তল। আর সমবর্তন তল কোনটা? এই তলের সাথে লম্ব, মানে এইভাবে যে তলটা থাকবে, মানে এই তলটা হলো কম্পন তল, তার সঙ্গে সমবর্তন তল এই। নাম দিলাম ধরো পি কিউ আর এস। বোঝা যাচ্ছে দুটো তল, রাইট। তার মানে তলটা কিভাবে আছে? তাহলে এখানে এবিসিডি হলো কম্পন তল, যে তল বরাবর তড়িৎ ক্ষেত্র ভেক্টরের একটা নির্দিষ্ট দিকের অভিমুখকে আমরা পৃথক করে নিয়েছি, দিয়ে সমবর্তী তল পেয়েছি। আর পিকিউআরএস হলো সমবর্তন তল বা প্লেন অফ পোলারাইজেশন, আর এবিসিডি হলো প্লেন অফ ভাইব্রেশন। ওকে, তো এবার দেখো সমবর্তিত এবং অসমবর্তিত আলো কত রকম হয়। একটা যেমন হয় সমতল সমবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইট। আমরা যদি এইভাবে আঁকি, চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে, তাহলে এটা হচ্ছে একটা সমতল সমবর্তিত আলো। ওকে, তাহলে সমতল সমবর্তিত হতে পারে। এছাড়াও কি কি হতে পারে? ইলেকট্রিক্যালি বা সার্কুলারলি পোলারাইজড। যদি বৃত্তীয় ভাবে বা এটা হচ্ছে আমার বৃত্তীয় ভাবে হচ্ছে বিষয়টা, তাহলে এটা হলো সার্কুলারলি পোলারাইজড বা বৃত্তীয় ভাবে অ্যান্টি ক্লক সবসময় ঘোরাবো। আবার কিভাবে হতে পারে? ইলিপ্টিক্যালি পোলারাইজড বা উপবৃত্তাকার। এটা হচ্ছে বৃত্তীয় ভাবে সমবর্তিত, বৃত্তীয় ভাবে সমবর্তিত। তাহলে তার ক্ষেত্রে ছবিটা এভাবে দেখাতে হবে। আবার যদি হয় ইলিপ্টিক্যালি বা উপবৃত্তীয় ভাবে, উপবৃত্তীয় ভাবে সার্কুলারলি পোলারাইজড হলো উপবৃত্তীয় ভাবে পোলারাইজড বা উপবৃত্তীয় ভাবে সমবর্তিত। এবার ধরো আমরা যদি কতগুলো নিয়ম শিখে নিতে হবে। যদি এইভাবে একটা আঁকি, মাঝখানে ডট চিহ্ন দিই, এর ক্ষেত্রে এটাকে অসমবর্তিত আলো বোঝানো হচ্ছে। কেন? কারণ এর ক্ষেত্রে এই বরাবর যেমন কম্পন আছে, ডট মানে এই বরাবর কম্পন, মানে দুখানা কম্পন একসঙ্গে। তাহলে শুধু আমরা মানে এই বরাবর একটা কম্পন আছে, তাহলে এইভাবে যদি কোনো একটা ছবি আঁকি, তখন আমরা সেটাকে বোঝাবো
সেটা একটা অসমবর্তিত আলো, এটা অসমবর্তিত। আবার যদি শুধুমাত্র শুধু তীর দিয়ে ওপর দিকে এবং নিচের দিকে, সেটা সমবর্তিত। এটা এক্ষেত্রে কম্পনটা কোন দিকে হচ্ছে? তলের সমান্তরালে। এটা একটা প্লেন পোলারাইজ বা সমতল সমবর্তিত। আবার যদি কতগুলো ডট চিহ্ন দিই, সেই ক্ষেত্রে কম্পন তলটা কোনটা? সেই ক্ষেত্রে কম্পন তল এটা, এই ক্ষেত্রে কম্পন তল দেখতে পাচ্ছি। এটা একটা সমতল সমবর্তিত আলোর চিহ্ন, আবার এটাও কিন্তু সমতল সমবর্তিত, তার ক্ষেত্রে কম্পন তল হচ্ছে এটা। এই ক্ষেত্রে কম্পনটা কেমন? লাইক দিস। তাহলে তলের সাথে লম্ব দিকে কম্পন হচ্ছে, আর এর ক্ষেত্রে তলের সমান্তরালে। তাহলে এটা হলো অসমবর্তিত, আর এই দুটো এটাও সমবর্তিত, এটাও সমবর্তিত। তো ছবিগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে আমরা কোনটাকে কি ধরনের বোঝাচ্ছি। এখানে কম্পনটাকে দেখানোর সময় জাস্ট ডট দেবো, আমি বুঝিয়ে দিলাম ওটা, নাহলে তোমরা এটাকে আবার অসমবর্তিত মনে করতে পারো। তো শুধু ডট মানে তার কম্পনটা এই বরাবর হচ্ছে তলে, এই তলের সাথে লম্ব দিকে। তাহলে দুটো ডট যদি থাকে, এরকম লাইন থাকে আর ডটও থাকে, তার মানে এই ক্ষেত্রে কম্পনটা এই, মানে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, তাহলে অসমবর্তিত। আর নিচের যে দুটো আঁকলাম, প্রথমটা যেটা আঁকলাম বাঁ দিকেরটা, সেটা কি হয়েছে? সেটা হলো আমাদের বোর্ডের প্লেনের সঙ্গে সমবর্তিত তল বরাবর, সেটা সমবর্তন। যেটা কম্পন তল সেটা বোর্ডের প্লেন, আর যেটা পাশে ডট দিয়ে গেছি সেটাও সমবর্তিত। তার ক্ষেত্রে কম্পন তলটা বোর্ডের প্লেনের সাথে লম্ব বরাবর আছে, মানে এই বরাবর কম্পন তল আছে তার কম্পনটা কেমন? কম্পন তলটা দেখতে পাচ্ছি, মানে এরম জিনিসটা অ্যাকচুয়ালি, এটাতে এরম, ওটার ক্ষেত্রে এরম আসছে। ঠিক আছে, মানে এই বরাবর কম্পিত হচ্ছে, মানে বেরিয়ে আসছে, বা বোর্ড থেকে বাইরে বেরিয়ে আসছে তড়িৎ ক্ষেত্রে কম্পনটা। এইভাবে আমরা সমবর্তিত আলোকে এইভাবে চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। এরপর আমরা চলে আসি প্রতিফলনের দ্বারা সমবর্তন। তো বিজ্ঞানী ম্যালাস দেখান কোন একটা স্বচ্ছ তলের উপর যখন আলো দিয়ে পড়ে এবং সেখানে প্রতিফলিত হয়, তখন যে প্রতিফলিত রশ্মিটা সেটা আংশিকভাবে সমবর্তিত। এবার সেটা কিভাবে কতটা সমবর্তিত হবে বা কি পরিমাণ হবে সেটা নির্ভর করছে আপতন কোণের উপর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের উপর। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত হয়। সেই আপতন কোণের নির্দিষ্ট মানকে বলা হয় সমবর্তন কোণ। আমরা ছবিতে দেখে নেব। নেক্সট টপিক, প্রতিফলনের দ্বারা সমবর্তন। ছোট ছোট করে বিষয়গুলো বুঝে নিতে হবে। তাহলে প্রতিফলনের দ্বারা সমবর্তন, প্রতিফলনের দ্বারা সমবর্তন কোন বিজ্ঞানী দেখান? বিজ্ঞানী ম্যালাস। একটাকে বলছিলাম ম্যালাসের সূত্র। তো সেই বিজ্ঞানী ম্যালাস মানে যে তীব্রতার পরিবর্তন দেখিয়েছিলেন, এবং একটা রুল আছে যেটাকে 1/2 রুল বলা হয়, সেটা পরে বলছি। তো তিনি দেখালেন যখন কোনো একটা অসমবর্তিত আলো স্বচ্ছ কাঁচ মাধ্যমে বা কোনো স্বচ্ছ মাধ্যমের উপর আপতিত হয়, প্রতিফলিত হবে, কোনো অসমবর্তিত আলো স্বচ্ছ মাধ্যমে, যেমন কাঁচ, আপতিত হয়ে প্রতিফলিত হয়, তখন
প্রতিফলিত রশ্মি আংশিক সমবর্তিত হয়, মানে পার্শিয়ালি পোলারাইজড, আংশিক সমবর্তিত হয় আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিফলিত রশ্মি, পরীক্ষায় এগুলো খুব আসে, প্রতিফলনের দ্বারা কিভাবে সমবর্তন হয় ব্যাখ্যা করো, এইভাবে লিখে দিতে হবে। নির্দিষ্ট মানের জন্য প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে কমপ্লিটলি পোলারাইজড বা সম্পূর্ণরূপে সমবর্তিত হবে। এই নির্দিষ্ট আপতন কোণকে সমবর্তন কোণ বলা হয়। এবং কি করে সাদা সমবর্তিত হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা অ্যানালাইজার ব্যবহার করব। তো ধরো এই হলো কাঁচ, প্রতিফলক, তো একটা আলো এসে পড়লো, এটা আনপোলারাইজড লাইট, মানে লাইন মাঝখানে ডট, লাইন মাঝখানে ডট, সব দিকেই কম্পন আছে, মাঝখানে ডট এসে পড়েছে, এই একটা নির্দিষ্ট আপতন কোণে পড়েছে। এবার এই আপতন কোণের মানটা যদি সমবর্তন কোণ অ্যাঙ্গেল অফ থিটা পি বা আইপি এর সমান হয়, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনকে থিটা পি দিয়ে প্রকাশ করব বা আইপি দিয়ে, তাহলে যেটা প্রতিফলিত হবে সেটা প্লেন পোলারাইজড হবে এবং তার কম্পনটা এই তলের সাথে লম্ব দিকে হবে। এই বরাবর তড়িৎ ক্ষেত্রগুলো সেপারেট হয়ে যায় এবং সেটা প্রকাশ করার, সেটা পরীক্ষা করার জন্য আমরা এখানে একটা টুরমালিন কেলাসকে রেখে ঘোরাতে থাকি, তাহলে দেখব যখন ধরো এটা আসছে, এই কম্পনগুলো তাহলে কোন দিক আছে, এই বরাবর। এবার যদি অক্ষটা যখন এই থাকবে তখন আমরা দেখতে পাবো। এবার যদি ঘোরাতে ঘোরাতে 90 ডিগ্রি করে দিই তাহলে কিন্তু এখান থেকে কোনো তীব্রতা পাওয়া যাবে না বা ইন্টেন্সিটি জিরো হয়ে যাবে। ইন্টেন্সিটি জিরো হয়ে যাচ্ছে মানে এটা বিশ্লেষক ব্যবহার করছি, মানে দেখছি আমরা। এটা হচ্ছে বিশ্লেষক। কি যাচাই করছে বিশ্লেষকের কাজ কি? কোন সমবর্তিত আলো আদৌ সমবর্তিত হয়েছে কিনা। তো বিশ্লেষকটাকে যদি ঘোরাতে থাকি তাহলে দেখব তীব্রতার পরিবর্তন হচ্ছে। ম্যালাসের যে সূত্র আগে বলেছিলাম I = I0 cos θ, সেই সূত্র অনুসারে। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি প্রতিফলনের দ্বারাও সমবর্তন সম্ভব এবং সমবর্তিত আলো পেতে গেলে কি করতে হবে, সম্পূর্ণ সমবর্তিত আলো পেতে গেলে কি করতে হবে, আপতন কোণকে একটা নির্দিষ্ট কোণে আপতিত করতে হবে এবং সেই কোণটাকেই বলা হচ্ছে আমাদের কি কোণ, সমবর্তন কোণ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নেবে। এবং বিশ্লেষকের কাজটা কি হলো, এখানে প্রতিফলিত রশ্মিটা বা প্রতিফলিত আলোক তরঙ্গ আদৌ সমবর্তিত হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা এখানে বিশ্লেষকটাকে রেখে রোটেশন করব অক্ষ ধরে। 90 ডিগ্রি যখন হবে, যখন অপটিক অ্যাক্সিসের সাথে, এটা দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি করে দিয়েছি, কম্পনটাই বরাবর, এটাকে এইভাবে 90 ডিগ্রি ফলে এখানে কিন্তু কোনো তীব্রতা শূন্য বা অন্ধকার দেখতে পাবো। এবং যখন প্যারালাল থাকবে, মানে জিনিসটা যখন অ্যাক্সিসটা এরকম থেকে এই হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাবো একদম। সেখানেও কিন্তু ইন্টেন্সিটির সঙ্গে অ্যাঙ্গেলের ভ্যারিয়েশনে I = I0 cos θ লটা অবশ্যই মেনে চলবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের
প্রতিফলনের দ্বারা সমবর্তন, এবং সেটা সম্পূর্ণ সমবর্তন হতে গেলে আপতন কোণকে অবশ্যই সমবর্তন কোণের বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের সাথে সমান হতে হবে। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাব পরবর্তী যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে আমাদের ব্রিউস্টারের সূত্র, এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা এই চ্যাপ্টারে। প্রতিসরণ ঘটবে এখানে একটা মিউ মাধ্যমে। ব্রুস্টারের, বাংলায় ব্রুস্টার বলে উচ্চারণটা ব্রিউস্টার এর সূত্র। এটা কি বলছে? আপতন কোণটা যদি প্রতিফলকের উপর যদি প্রতিসৃত হবে মিউ মাধ্যমে, তখন যদি হয় তাহলে এক্ষেত্রে দেখানো যায় আপতন কোণের যে ট্যানজেন্ট বা সমবর্তন কোণের যে ট্যানজেন্ট, সেটা মাধ্যমে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা পি, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান মাধ্যমদ্বয়ের আপেক্ষিক প্রতিসরণকের সাথে সমান হয়। তো সেটা দেখানোর জন্য আমরা ছবি আঁকবো। এই কথাটা কি বললাম? সমবর্তনের কোণের ট্যানজেন্টের মান প্রতিসারক মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান। ঠিক আছে, তাহলে প্রতিসরক কোণের মান আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান। তো এই ক্ষেত্রে ছবিটা কেমন হবে? এই হলো আমাদের বিভেদ তল, এটা মিউ মাধ্যম, আমরা এটাকে এয়ার মিডিয়াম ধরে নিচ্ছি। তো আলোটা এসে পড়লে একটা অসমবর্তিত আলো, অ্যাঙ্গেলটা থিটা পি। অসমবর্তিত আলো দেখালে তীর দিয়ে মাঝখানে ডট দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণটা যদি থিটা পি সমান হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো সমতল সমবর্তিত হবে, পার্শিয়ালি নয়, কমপ্লিটলি পোলারাইজড কম্পনটাই বরাবর। আর প্রতিসৃত যেটা হবে, ঘনতা আসছে অভিলম্বের কাছে সরে আসবে, সেটা হচ্ছে এটাও সমতল সমবর্তিত হবে এইভাবে। মানে যেন দেখো হিসেব মতন এর যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো চলে গেছে প্রতিফলিত হয়ে, আর যেটা প্যারালাল কম্পোনেন্ট প্যারালাল টু দ্য প্লেন, তার যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কম্পোনেন্ট সেটা যেন এই বরাবর চলে এসেছে। এর ক্ষেত্রে এটা থিটা পি হলে এটাও থিটা পি, এবং সমবর্ত তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে এটা কম্পন তলটা এদিকে আছে, আর এই ক্ষেত্রে কম্পন তল এটা, তার মানে এই দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ওটা অবশ্যই 90 ডিগ্রি হবে, দেখতেই পাচ্ছি। আর এটা হলো প্রতিসরণ কোণ। আর আমরা এখানে স্নেলের সূত্র প্রয়োগ করব, প্রতিসরণের স্নেলের সূত্র। আর অবশ্যই তাহলে এখানে কি প্রতিসরণকে এবং মনে রাখতে হবে, এই ক্ষেত্রে প্রতিফলিত ও প্রতিসৃত আলোক রশ্মির কম্পন তল দুটির মধ্যবর্তী কোণ π/2। ঠিক আছে, কম্পন তল দুটো, এর ক্ষেত্রে কম্পনটা কি বরাবর হচ্ছে? প্লেন বরাবর। এইটা হলো প্লেন অফ ভাইব্রেশন, এর ক্ষেত্রে প্লেন অফ ভাইব্রেশনটা এইভাবে আছে।
তাহলে এর ক্ষেত্রে এটা পারপেন্ডিকুলার, দ্যাট ইজ 90 ডিগ্রি বিটুইন। তো তাই হয় যদি, এবার স্নেলের সূত্র অনুসারে দুটো প্রমাণই তোমরা দেখে রাখবে, যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে tan θp সমান মিউ হবে, আবার মিউ ইকুয়ালস টু tan θp ধরলে এটা 90 ডিগ্রি। দুটো প্রমাণই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে স্নেলের সূত্র অনুসারে এটা মিউ 1, তাহলে 1 sin θp সমান মিউ sin r। আরটা এভাবে লিখেছি, এইভাবে লিখি। আবার অতএব sin θp বাই sin r ইকুয়ালস টু মিউ, এটা 1 নম্বর সমীকরণ। আবার এখানে চিত্রানুসারে θp প্লাস 90 ডিগ্রি প্লাস r ইকুয়ালস টু 180। অতএব r চলে এলো 90 ডিগ্রি মাইনাস θp, 2 নম্বর সম্পর্ক। তাহলে r এর মানটা যদি 1 নম্বর সম্পর্কে বসিয়ে দিই, সুতরাং sin θp বাই sin 90 ডিগ্রি মাইনাস θp ইকুয়ালস টু মিউ, that is sin θp by cos θp বা sin θp by cos θp ইকুয়ালস টু মিউ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি tan θp সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান প্রতিসারক মাধ্যমের আপেক্ষিক কেন বলা হচ্ছে, এটা যদি 1 মাধ্যম হয় তাহলে মিউ বাই 1, এটা অন্য মাধ্যম হলে মিউ বাই মিউ ড্যাশ হবে। ওকে, তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান কি হচ্ছে, যে তল থেকে প্রতিফলিত হবে সেই প্রতিফলক বা প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসারক মাধ্যমে আপেক্ষিক প্রতিসরণকে সমান হবে। মানে প্রতিফলনের ক্ষেত্রে যে তলটা ব্যবহার করেছি তার ক্ষেত্রে তো পুরোটা প্রতিফলিত হয় না, কিছুটা প্রতিসৃত হয়। তো যতটা প্রতিসৃত হবে প্রতিসারক মাধ্যমে তার প্রতিসরণের সাথে অবশ্যই কিন্তু এটা প্রতিফলকও বটে। আমাদের যেটা সমতল সমবর্তিত কমপ্লিটলি পোলারাইজড লাইটের ক্ষেত্রে প্রতিফলক মাধ্যম বা প্রতিসারক মাধ্যমে হচ্ছে আপেক্ষিক প্রতিসরণের সাথে সমান হচ্ছে। যেমন ধরো আমরা জানি কাঁচের ক্ষেত্রে যেটা আমরা ক্রাউন গ্লাস ব্যবহার করি তার ক্ষেত্রে মিউ হচ্ছে 1.5, মিউ জেনারেলি ইউজ করি 1.5 কাঁচের ক্ষেত্রে, কাঁচ। তাহলে তার ক্ষেত্রে থিটা বি কত হবে, tan ইনভার্স 1.5। এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে একটু দেখে নেবো। মানে একে তো 45, তাহলে বেশি হলে তার একটু বেশি হবে, 60 এর কাছে 60 হবে না, 60 এর কাছাকাছি আসবে। তাহলে tan ইনভার্স 1.5 56.3 ডিগ্রি। তাহলে কাঁচের ক্ষেত্রে সমবর্তন কোণের মানটা হচ্ছে 56.3 এর কাছাকাছি হচ্ছে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে ব্রিউস্টারের সূত্র। আর একটা মানে ব্রিউস্টারের সূত্র এখানে আসে। এবার আমরা জানি সংকট কোণ, সংকট কোণের সঙ্গে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করি, সংকট কোণের সাথে সমবর্তন কোণের সম্পর্ক। সংকট কোণের সাথে সমবর্তন কোণের সম্পর্ক ব্রিউস্টারের সূত্র থেকেই আমরা ব্যবহার করব। তাই ব্রিউস্টারের সূত্রের ফার্স্ট পার্ট হচ্ছে tan θp সমান মিউ, আর সেকেন্ড পার্ট হচ্ছে θp প্লাস r ইকুয়ালস টু π/2। ওকে, এবার আসছি সংকট কোণ ও সমবর্তন কোণের সম্পর্ক। সংকট কোণ, critical angle and polarization angle, relation between critical angle and polarization angle.
দেখো আমরা সংকট কোণ জানি, যখন ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রতিসৃত হয় সেক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণের সমান যদি ভাবে সমান মান নিয়ে যদি প্রতিসৃত হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি। এটাকে যদি আমরা মিউ মাধ্যম ধরে নিই, এটাকে যদি ধরি 1, মানে ধরো জল থেকে বায়ুতে যাচ্ছে, লঘু মাধ্যমটাকে 1 ধরি, তার ক্ষেত্রে আমরা স্নেলের সূত্র থেকে লিখতে পাচ্ছি মিউ sin থিটা c equals to 1 sin 90। মিউ sin থিটা equals to constant, এর ক্ষেত্রে মিউ sin থিটা c equals to 1 sin 90। দেন এখানে আমরা পেয়ে গেলাম sin থিটা c equals to 1 by mu। তাহলে 1 by mu, তাহলে অতএব tan থিটা p সমান 1 by sin থিটা c। অতএব থিটা p সমান tan ইনভার্স cosec থিটা c। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সংকট কোণ ও যেটা আমাদের সমাবর্তন কোণ এদের মধ্যে সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে বেশ কিছু জিনিস সমাবর্তন থেকে হলো, এখন আমাদের একটু বাকি আছে, তো আমি নেক্সট ভিডিওতে সেটা তোমাদের আলোচনা করব। তো তোমরা ভালো করে দেখে নাও এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আর সূত্রগুলো দিয়ে এখানে আমরা একটা সূত্রই শিখেছি, অনলি ডিস্টরের সূত্র। অঙ্কগুলো অবশ্যই করবে, এছাড়াও ম্যালাসের ল সব বইতে থাকে না, সেটা দিয়ে আমি কিছু অঙ্ক তোমাদের শিখিয়ে দেবো, বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো একবার 2017-তে কি ঘটেছিল, উচ্চ মাধ্যমিক একটা অঙ্ক চলে এসেছিল, যেটা কিন্তু তোমাদের ছায়া প্রকাশনী বা অন্যান্য অনেক বইতেই ছিল না, মানে ওই সূত্রটা, মানে মেনলি ম্যালাসের সূত্র সিলেবাসে আছে, কিন্তু ছায়া প্রকাশনীতে সবসময় পরিষ্কারভাবে থাকতো না, এখন হয়তো দেয়। তো যাই হোক, বুঝিয়ে দাও, ভালো করে বুঝে নেবে। তো যতটা বোঝালাম টপিকগুলো ভালো করে পড়ে নাও, খুবই সহজ, আশা করি বুঝতে পারবে। আর কেমন লেগেছে সেটা জানাবে। আর ছবিগুলো কিন্তু ভালো করে আঁকবে, ছবিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন টুরবালিন কেলাসের সাহায্যে বিশ্লেষক আর সমাবর্তকের ব্যবহার কি, তারপরে আমাদের প্রতিফলনের সাহায্যে কি করে সমাবর্তিত আলো পাই, সমাবর্তন কোনটা কি জিনিস, ঠিক আছে, সমাবর্তক বিশ্লেষক, তারপরে হচ্ছে সমাবর্তন তল আর কম্পন তলের কনসেপ্টটা ভালো করে দেখে নেবে। এবং ব্রুস্টারের সূত্র খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, তো সেটা ভালো করে তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। তো তোমরা দুটোই প্র্যাকটিস করবে, মানে মিউ ইকুয়াল ট্যান থিটা থেকে শুরু করে এটা প্রমাণ করা, বা এটা থেকে শুরু করে এটা প্রমাণ করা, দুটোই কিন্তু দেখে রাখবে। আমি একটা দেখিয়েছি, মানে প্রথম দ্বিতীয়টা ধরে নিই, উল্টোটাও সহজ, খুবই সহজ, তোমরা পারবে করতে। আবার কিছু না, স্নেলের সূত্র লাগবেই, স্নেলের সূত্রে ওই থিটা বিটা বসিয়ে দেবে, আর এর মানটা বসিয়ে দেবে, মিউ সমান সাইন আই বাই সাইন আর, মানে সাইন থিটা পি বাই সাইন আর, আর এর মানটা বসিয়ে দিলেই এই যাবে ট্যান থিটা পি। ঠিক আছে, এটা করবে। তো এটাই তো আমি করলাম মোস্ট প্রবাবলি এই 90 ডিগ্রি প্রমাণ করার ক্ষেত্রে। এটাকে ভেঙে নেবে, ট্যান থিটা পি সমান কত দেখিয়ে দিই। ট্যান থিটা পি দেখো, এটা আমরা কি করে পাচ্ছি, এটা আসছে কি করে, যদি এটা না দেওয়া থাকে তাহলে এটা প্রমাণ করবো কি করে। ট্যান থিটা পি সমান মিউ সমান আবার সাইন থিটা পি বাই সাইন আর। আবার ট্যান থিটা পি কে ভাঙলে এটা স্নেলের সূত্র থেকে পেলাম, আর এটা ফার্স্টেরটা ব্রুস্টারের সূত্র, এটাকে ভাঙলে কত পাচ্ছি, সাইন থিটা পি, এটাকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি ছোট করে সাইড করে, সাইন থিটা পি বাই কস থিটা সমান, তার মানে চলে এলো, এটা হলো ব্রুস্টারের সূত্র, স্নেলের সূত্র, তাহলে সাইন থিটা পি বাই সাইন আর। তাহলে থিটা সাইন থিটা পি কমন, অতএব আমরা লিখতে পারি কত, cos কে লিখছি sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা পি ইকুয়ালস টু sin r। তাহলে এখান থেকে কম্পেয়ার করে পাচ্ছি, অতএব 90 ডিগ্রি মাইনাস থিটা পি ইকুয়ালস টু r, অতএব থিটা পি প্লাস r ইকুয়ালস টু 90। এই রিলেশনটা কি ইমপ্লাইজ করছে, ইমপ্লাইজ দ্যাট the angle between reflected ray and refracted ray must be 90 ডিগ্রি, যদি এটা প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণের সমষ্টিটা 90 ডিগ্রি হয়। তো তোমরা দেখে নেবে এবং বিষয়গুলো আজকে যেগুলো পড়ালাম ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আবার নেক্সট দিন পরবর্তী অংশ, অবশিষ্ট একটা কিছুটা বাকি আছে, ছোট ছোট ডেফিনেশন, কিছু অঙ্কও দেখিয়ে দেবো। আর সংকট কোণ আর সমাবর্তন কোণের সম্পর্ক দিয়েও কিছু অঙ্ক করার চেষ্টা করবে, থিটা সি হবে
মুছে গেছে, তো সেটা করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে বলে শেষ করছি। তোমরা অবশ্যই ভালো করে বিষয়টা পড়ে নাও।